Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. নিউটনস ল অফ মোশন এর বিগত 7-8 বছর মানে 2014 থেকে 2022 পর্যন্ত যত এইচএসএ কোয়েশ্চেন এসেছে, মানে 11-এ যত কোয়েশ্চেন এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেগুলো আমরা করে ফেলবো। তো চলো দেখা যাক কী কী। তাহলে দেখো বলেছে T1, T2, T3 এই তিনটে স্ট্রিং আছে এবং তাদের T1-এ এইরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই উলম্ব রেখার সাথে মানে অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে T1টা। তাহলে এখানে যে বস্তুটা ঝুলছে সেই বস্তুটার ভর হচ্ছে এম ভরের একটা বস্তু ঝুলছে। তাহলে জিজ্ঞেস করেছে এই T1 আর T2 এর অনুপাত কত, টান দুটোর অনুপাত কত। তাহলে কী করে করবো? তো এটাকে আমরা সবসময় ভেঙে দেবো দুটো ফোর্সে। T1টাকে এইদিকে একটা আর এদিকে একটা ফোর্সে ভেঙে যাবে। এদিকেরটা কী হবে? থিটার যেদিকে থাকে যে সেটা হবে কস থিটা, T1 কস থিটা, আর থিটার উল্টো দিকে যেটা থাকে সেটা সাইন থিটা, T1 সাইন 60। তাহলে অপোজিট এবার দেখব, এটার অপোজিটে কী আছে? এটা। আর এটার অপোজিটে কী আছে? এটা। তাহলে T1 কস থিটা মানে কস 60 ইকুয়ালস টু T2। এটা একজনের অপোজিটে আছে, এই সবুজটা নীলটার অপোজিটে আছে। তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে T1 বাই T2 যদি করি এটা হয়ে যাবে 1 বাই কস 60। তাহলে T1 ইস টু T2 ইকুয়ালস টু কস 60 মানে হচ্ছে হাফ ইস টু 1। T1 ইস টু T2 হচ্ছে 2:1। অপশান সি ইজ এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যেখানে T3টা কী হচ্ছে? T3টা এম ভরের বস্তুটাকে তুলে আছে, মানে T3টা mgর সাথে সমান। এম ভরের বস্তু কতটা ফোর্স দেবে নিচের দিকে? mg ফোর্স দেবে। তাহলে mg ফোর্সটাই হচ্ছে T3 mg ফোর্স দিচ্ছে। তাহলে এই বক্সের সাপেক্ষে T3 হয়, উল্টো দিকে এরকম T3। তাহলে এই T3টা এইটা সমান, তাহলে এইটা হবে। তাহলে T1 বাই T3 এটা আবার হচ্ছে 1 বাই সাইন 60। যদি T1 ইস টু T3 বার করতে বলতো তাহলে এটা হতো 2:√3, কারণ এটা √3/2 উল্টে গিয়ে 2:√3 হয়ে যেত। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে যাই। এখানে থাকে 2 নম্বর কেজি ভরের একটি ব্লক অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। ওই অনুভূমিকের সাথে, অনুভূমিক মানে মাটির সাথে, এই যে মাটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। সমতলে মসৃণে স্থাপন করা হলো। ব্লকের ত্বরণ কত? এই ব্লকটার ত্বরণ কত হবে বার করতে হবে। ইংরেজিতে বলেছে ব্লকটার অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত হবে। ত্বরণ মানে আমি ধরছি ব্লকটা ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। ঠিক আছে, তাহলে 2 কেজি ভরের বস্তু, আগে এটাকে এম ধরে করছি, এম ভরের বস্তু আমি মনে করে নিলাম। এম ভরের বস্তু নিচের দিকে mg ফোর্স দেবে। mg ফোর্স দিলে এর লম্ব দিকে এখানে যতটা কোণ হয় এখানেও ততটাই কোণ হবে 30 ডিগ্রি। দেখো কোনো একটা সারফেস এরকম আছে, আর এই সারফেসটাই যদি এরকম হয়ে যায় তাহলে এর উপরে যদি লম্বটা নিয়ে আমি এরকম, তাহলে এই সারফেসটার উপর লম্বটা হয়ে যাবে এরকম। সারফেসটা বেঁকে গেছে, লম্বটা এরকম হয়ে যাবে, মানে এই উলম্বর সাথে এইখানে যতটা কোণ হবে এইখানেও ততটাই কোণ হবে। সেরকমই এইখানে যতটা অ্যাঙ্গেল উঠে গেছে, মানে এই লাল দাগটা যতটা মাটি থেকে উপরের দিকে উঠবে এইটাও লম্বটাও ততটাই ঘুরে যাবে 30 ডিগ্রি। যেমন এখানে 30 ডিগ্রি ঘুরেছে, ওটাও 30 ডিগ্রি ঘুরবে, মানে mg এদিকটা হয়ে যাবে mg cos 30 আর এটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো ঘর্ষণ কাজ করছে না, ঘর্ষণ বলের কোনো কথা উল্লেখ নেই এখানে। আমরা ঘর্ষণ ছাড়া সমস্ত অঙ্কগুলো নিয়েছি, ঘর্ষণ যেগুলো হচ্ছে সেই অঙ্কগুলো এখানে নেই। তারপর ঘর্ষণ নেই, ঘর্ষণ থাকলে বলে দিতে আমি উঠেও কিছু একটা। ঘর্ষণ যেহেতু নেই তাহলে এই বলটার জন্যই ও নিচের দিকে নেমে আসবে, তাই তো? এই বলটাই ওকে গতি আনবে ওর জীবনে, এই নিচের দিকে নেমে আসছে। তাহলে এফ বল যার জন্য ও নিচের দিকে নেমে আসবে সেটা হচ্ছে এম এ সাথে সমান। আর এফ বলটা কত এখানে দেখতে পাচ্ছি, এফ বলটা হচ্ছে mg সাইন 30 ইকুয়ালস টু এম এ। তাহলে দুদিক থেকে কেটে গেল। তো বস্তুটার ভর কত সেটার উপর ডিপেন্ডই করে না কিছু। 2 কেজি ভরের বস্তু রেখেছি না 10 কেজি না 50 কেজি, সেটা কিচ্ছু নির্ভরই করে না এর উপর। রাইট, আর সাইন 30 কত? হাফ। তো অ্যান্সার আমরা লিখতে পারি g/2 অথবা 4.9ও লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ এটা হবে। এবার জিজ্ঞেস করছে নর্মাল রিয়াকশান সাপ্লাই বাই দ্য ইনক্লাইন প্লেন অন দ্য ব্লক। নর্মাল রিয়াকশান মানে লম্ব প্রতিক্রিয়া বল, ওই তলের ওপর ব্লকটির লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করতে হচ্ছে। লম্ব প্রতিক্রিয়া কী করে? লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এই ব্লকটা এরকম ছিল, তো লম্ব প্রতিক্রিয়া কী হবে? তলের সঙ্গে সবসময় লম্ব, তলের সাথে লম্ব মানে এই তলের সাথে লম্ব দিকে লম্ব প্রতিক্রিয়াকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি। এনটা এখানে কার উল্টো দিকে? এনটা এখানে mg cos থিটার উল্টো দিকে। তাহলে n ইকুয়ালস টু mg cos 30, এটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। তাহলে mg কত? m হচ্ছে 2, এই ক্ষেত্রে লাগবে, এই ক্ষেত্রে আমার ওজনটা প্রয়োজন লম্ব প্রতিক্রিয়া বের করতে গেলে, মানে ভরটা প্রয়োজন। m ইন্টু g হচ্ছে 9.8 ইন্টু cos 30 হচ্ছে √3/2, 2 কেটে গেল 9.8 ইন্টু
√3, এটা ক্যালকুলেট করলে যা আসবে তাই, বা অ্যান্সার আমি এটাও লিখতে পারতাম যে √3 × g। যেহেতু তোমাদের কাছে ক্যালকুলেটার আছে তো বসিয়ে √3 ভ্যালু বসিয়ে √3 ভ্যালু হচ্ছে 1.732 × 9.8, এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। নিউটন, কেননা লম্বপ্রতিকটা একটা বল, ফোর্স, তার বলের একক নিউটন হবে, তাহলে 16.97 নিউটন, এটা হবে আমাদের উত্তর। 2 নম্বরটা হয়ে গেল। অনুভূমিক পৃষ্ঠের উপরে বলা আছে পূর্ব দিকে 2 কেজি, পূর্ব দিকে 2 কেজি, আর পশ্চিম দিকে 4 কেজি, পশ্চিম দিকে 4 কেজি, পূর্ব পশ্চিম, এই যে এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, নর্থ সাউথ, ভূগোলের নিয়ম অনুযায়ী। দুটি ব্লকের দুই প্রান্তে একটি তার দিয়ে সংযুক্ত, ব্লকের দুই প্রান্ত একটা তার দিয়ে সংযুক্ত। যদি পশ্চিম দিক বরাবর 4 কেজি ব্লককে 12 নিউটন অনুভূমিক তল প্রয়োগ করা হয়, পশ্চিম দিকে 4 কেজি ব্লকের ওপর 12 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হয়, তাহলে দুটি ব্লকের সাধারণ ত্বরণ কত হবে? এর ওপরে একটা বল প্রয়োগ করা হচ্ছে কত? 12 নিউটন। 12 নিউটন বল প্রয়োগ করলে এদের মোট সাধারণ ত্বরণ কত হবে? ট্রেনের বগি যেরকম হয়, ট্রেনের বগি একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে, আরেকটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে, ইঞ্জিন যে গতিবেগে যায় বাকি বগিগুলোও সেই সেম গতিবেগে যায়, তার মানে একটা ট্রেনের ইঞ্জিনের যা ত্বরণ সৃষ্টি হবে বাকি বগিগুলোরও সেম ত্বরণ সৃষ্টি হবে, তার মানে ত্বরণ সবার সমান হয়, মানে এ সবার সেম, সবার সমান। এমটা হচ্ছে মোট ভর, মোট ভর মানে কত? 4 আর 2 যোগ করে দিলাম, 4 + 2 × এ। কত বল দিয়েছে? 12 নিউটন বল দিয়েছে, তাহলে ত্বরণ কত হয়ে যাবে? 12/4 আর 2 6, 6 2 কেটে গেল 2, তাহলে এই = 2, একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। এখানে লিখি না আমরা, অ্যাকচুয়ালি পরের এখানে একক লেখা উচিত না, পরের স্টেপে আমাদের লেখা উচিত যে সুতরাং নির্ণেয় ত্বরণ। দুটি সাধারণ ত্বরণ কথা হবে পেয়ে গেলাম, 1 নম্বর প্রশ্ন, এটার কাজ হয়ে গেল। এবার তারের টান কত? এই তারের মধ্যে কত টেনশন কাজ করছে? তো তারের টান এমনভাবে কাজ করে যেন তারটাকে ছোট করার চেষ্টা করে। এই বক্স থেকে টানটা এদিকে হবে, এই বক্স থেকে তারের টানটা এদিকে হবে, সারফেস থেকে সবসময় দূরের দিকে, আর এমন করে টানটা প্রয়োগ করার চেষ্টা করবে যাতে তারের সাইজটা ছোট করার চেষ্টা করে, তারটা মানে এদিকে টানবে, তাহলে দেখো তারটা মনে হবে যেন ছোট করার চেষ্টা করছে, তো এরকমভাবে অ্যারোগুলো থাকবে। তো একটা তারের মধ্যে সমান টান থাকে, মানে একটা তারের মধ্যে দুরকম টান হতে পারে না, সব জায়গায় সমান টান থাকে, তার মানে এখানে টি টান কাজ করছে। আমাদের কাছে এই ইনফরমেশনটা এসে গেছে, এই = 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার তাহলে আমি একটা বক্সে মুছে দিচ্ছি, যে কোনো একটা বক্স, ধরো আমি এই বক্সটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এর উপরে কী ফোর্স কাজ করছে আর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি। তাহলে এই বডিটার উপরে, এই বডিটার মাস যদি m হয় তাহলে mg নিচের দিকে কাজ করবে, m যদি মাস হয় তাহলে mg নিচের দিকে কাজ করবে, আর উপর দিকে একই রকমভাবে নর্মাল ফোর্স কাজ করবে, এই নর্মাল ফোর্সটা mgকে ব্যালেন্স করে দেবে, তার মানে এটা কেটে গেল। আর এদিকে t এদিকে টানছে 12 নিউটন, এদিকে টানছে, ঠিক আছে? তাহলে 12 নিউটন ওইদিকে টানছে এবং অবজেক্টটা 2 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে এদিকেই চলে যাচ্ছে, তার মানে কি 12 নিউটন জিতে যাচ্ছে। তাহলে 12 জিতে গেল কার থেকে? টি এর থেকে, তাহলে 12 - t, এটাই ওর জীবনে গতি আনছে মানে এর জীবনে m এ আনছে, F = ma। কার জীবনে? m মানে এখানে 4 কেজি বস্তুটার, 4 কেজি বস্তুটার জীবনে গতি আনছে, 12 ফোর্স ওকে টানলো, টি পেছন দিকে টানছে, তাহলে 12 - t যেটা পড়ে থাকবে সেটাই ওর ত্বরণ আনবে ওর জীবনে, ত্বরণ আনলেই ফোর্সটা হয়ে যাবে ma। যে বস্তুর ত্বরণ এ হয় তার উপর F ফোর্স দেওয়া হয়, কোনো বস্তুকে আমি দেখছি এ ত্বরণ নিয়ে ছুটছে, তার মানে কি? তার মানে বস্তুটার উপরে F বল প্রয়োগ করা হয়েছিল আর F = ma হয়। তাহলে 12 নিউটন থেকে টি টেনশন যদি পেছন দিকে যাচ্ছে সেই জন্য মাইনাস করি, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ma। তাহলে টি = কি হয়ে গেল? 12 - ma, it = t, কারণ টি ওদিকে চলে যাবে, m এটার দিকে যাবে, তাহলে 12 - m কত? এখানে m হচ্ছে এখানে 4 কেজির বস্তু এটা ছিল, ইন্টু এ কত? এ আমি জানি 2, তাহলে টি হয়ে গেল 12 - 8, 12 - 8 করলে 4 নিউটন, টানের একক নিউটন। একই রকমভাবে যদি ছোটো বক্সটা নিয়ে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করতাম, ছোটো বক্সটা কী ছিল? ছোটো বক্সটা ছিল 2 কেজির বস্তু, 2 কেজির বস্তু, তাহলে ওর ওপরে টান এদিকে কাজ করছিল টি, এবং 2 কেজির বস্তুকে টেনে নিয়ে চলে যাচ্ছিলো, তাহলে টি টানের দ্বারা 2 কেজি বস্তু টেনে নিয়ে যাচ্ছিলো, পেছন দিকে তার কোনো বল নেই, তাহলে টি = হয়ে যাবে আর ma। টি টানের জন্যই এই বস্তুটা ছুটছিল সামনের দিকে, তাহলে টি = ma হয়ে যাবে। এ ত্বরণ নিয়ে তো সামনের দিকে ছুটছিল, পেছন দিকে তো আর একে তো পেছন দিকে আর কেউ টানছে না, তাই জন্য টি = ma হয়ে যাবে। টি = 2 × ত্বরণ আবার 2, তাহলে হয়ে যাবে 4
নিউটন। তাহলে দেখো যে কথাটা বলছিলাম, একই তারের মধ্যে একই টান হয়, তাহলে এখানেও 4 নিউটন এসছে, এখানেও 4 নিউটনই এসছে, কেননা সেট আপটা ছিল এরকম এবং মাঝখানে একটা তার ছিল, তাহলে একই তারের মধ্যে টানটা সবসময় সেম হবে। তাহলে উত্তর হবে 4 নিউটন। এই বক্সটা দিয়ে করো বা এই বক্সটা দিয়ে করো, কিছু যায় আসে না, খালি ফ্রি বডি ডায়াগ্রামটা তোমাকে পূর্ব দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে বস্তুটা এখানে ধরা আছে 8 কেজি, এটা হচ্ছে 8 কেজি, ঠিক আছে, 8 কেজি বস্তু। এবার কী বলেছে, পূর্ব দিকে ছুটছে হচ্ছে, পূর্ব দিকে ছুটছে 4 কেজির বস্তুটা, 4 কেজি ছুটেছে পূর্ব দিকে, কত বেগে? 1 মিটার পার সেকেন্ড বেগে। এবং 3 কেজিটা উত্তর দিকে ছুটেছে, 1 মিটার পার সেকেন্ড বেগে ছুটেছে। তাহলে জিজ্ঞেস করেছে যে 1 কেজি খণ্ডটা, 4 3 7 কেজি হয়ে গেল, বাকি থাকলো 1 কেজি। তাহলে 1 কেজি খণ্ডটা গতিবেগের মান এবং দিক নির্ণয় করতে বলেছে। তাহলে 1 কেজি খণ্ডের গতিবেগের মান আর দিক, তো মনে করছি 1 কেজি খণ্ডটা কোন একটা দিকে গেছে, তাহলে এই দুটো যদি এই দিকে গিয়ে থাকে, এই দিকে আর এই দিকে, ঠিক আছে, মানে একটা এইদিকে গেছে একটা ওদিকে গেছে, তাহলে এদের দুজনের মোটামুটি এরকম কিছু একটা জায়গায় যাবে, ঠিক আছে। তো ধারণা করছি আমি জাস্ট, যে মনে করছি যে 1 কেজির খণ্ডটা ভি গতিবেগে এই দিক বরাবর কোনো একটা অ্যাঙ্গেল করেছে, ধরো এটার সঙ্গে কিছু একটা অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে, পশ্চিম দক্ষিণ দিকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিকে কিছু একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, পুরোপুরি 45 ডিগ্রি অ্যাঙ্গেল না, সেটা তো আমরা বের করে দেখবো যে কত এসছে, ঠিক আছে। তো মনে করছি এরকম কিছু একটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এখানে কি সংরক্ষিত হবে? এখানে ভরবেগ সংরক্ষিত হবে। ভরবেগ একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভরবেগ একটা ভেক্টর রাশি, যার মধ্যে ভরবেগের মধ্যে ভর আছে আর বেগ আছে, বেগ একটা ভেক্টর রাশি, তাহলে ভরবেগও ভেক্টর রাশি, তাহলে এখানে জাস্ট ভেক্টর ক্যালকুলেশন হবে। তাহলে এই দিক বরাবর ভরবেগ, উল্টো দিকের মানে টোটাল চারিদিকে যে ভরবেগ সেটা সংরক্ষিত হতে গেলে কী হতে হবে? বিস্ফোরণের আগের ভরবেগ এবং বিস্ফোরণের পরের ভরবেগ সংরক্ষিত হতে হবে, মানে সমান হতে হবে, ঠিক আছে। তাহলে লিনিয়ার মোমেন্টাম থেকে পাই এই থিটা, যদি এটা হয় তাহলে গতিবেগটাকে আমরা ভেঙে যাবে, তাহলে ভি গতিবেগে যদি এদিকে যায় তাহলে এটা এদিকে হয়ে যাবে ভি কস থিটা গতিবেগ, আর এদিকটা হয়ে যাবে ভি সাইন থিটা গতিবেগ। তাহলে ভি সাইন থিটা কাকে আটকাচ্ছে? 3 কেজির অবজেক্টটাকে, আর ভি কস থিটা কাকে আটকাচ্ছে? 4 কেজির অবজেক্টকে। তাহলে এই দিকের যে ভরবেগটা হচ্ছে, ভরটা তো পাল্টায়নি, ভর একই আছে, তাহলে ভর হচ্ছে এম ভি কস থিটা, আর এখানেও ভর হচ্ছে এম, তাহলে এম ভি কস থিটা হচ্ছে ভরবেগ। তাহলে এই দিক বরাবর যে ভরবেগ সে ব্যালেন্স করছে এটাকে, তাহলে আমরা লিখতে পারি যে এম ভি কস থিটা ইকুয়ালস টু 4 ইন্টু 1, ঠিক আছে, এটা হবে সমান, এটার সঙ্গে এটা সমান। আবার এম ভি সাইন থিটা কাকে ব্যালেন্স করছে? 3 ইন্টু 1, কেননা এটা এই যে 3 ইন্টু 1 একে ব্যালেন্স করছে এম ভি সাইন থিটা, তাহলে এটা ভি কস থিটা ইকুয়ালস টু হয়ে গেল 4, আর ভি সাইন থিটা এটা ইকুয়ালস টু হয়ে গেল 3। তাহলে এবার দুটোকে যদি স্কোয়ার করে অ্যাড করে দিই তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা, দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 25, এটা হচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি ভি স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মিলে গিয়ে হয়ে গেল 25। তাহলে এটা কত? এটা হচ্ছে 1, তাহলে 1 ওদিকে চলে গেল 25-এর কাছে, তাহলে 25/1 মানে 25, তাহলে ভি ইকুয়ালস টু 5 প্লাস মাইনাস 5। এখানে আমরা ভ্যালু বার করছি, এখানে কোথাও ভেক্টরের ব্যাপার নেই, ভেক্টরিক্যালি আমরা মানটাকে ব্রেক করে দিয়ে আমরা ভ্যালু বার করেছি, তাহলে এখানে ভ্যালু যেহেতু বেরোচ্ছে সেই জন্য এটা মড ভ্যালু বেরোচ্ছে আর কি, তাহলে মড ভ্যালুতে কখনো নেগেটিভ হবে না, পজিটিভ ভ্যালু হবে। তাহলে আমরা 5কে নেব, এখানে ভি মানে হচ্ছে মড ভি, অ্যাকচুয়ালি মড ভেক্টর ভি, সেটা হচ্ছে 5 প্লাস 5টাকে নেবো, -5 নেওয়ার কোনো মানে হয় না। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটবে, কোথায় কোন দিকে ছুটবে সেটা বার করতে হবে, তার জন্য আমাকে এখানে বসিয়ে দিতে হবে যে কোনো এক জায়গায়। তাহলে আমি যদি বসিয়ে দিই যে ভি সাইন থিটা ইকুয়ালস টু 3, তাহলে ভি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 3/5, আর 3/5 মানে এটা একটা এরকম ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে, তাহলে ছবিটা আমরা এখানে একটু ভুলে গেছি, এখানে এরকম দেখতে হবে ট্রায়াঙ্গেলটা, 3 এটা 3 এটা 4 এটা 5, হ্যাঁ, তো অ্যাঙ্গেল হবে 37 ডিগ্রি, 3/5 হলে অ্যাঙ্গেল থিটা হয় 37 ডিগ্রি, যদি সাইন থিটা 3/5 হয়। একই রকমভাবে এটাই কস থিটা আবার 4/5 হবে, দেখো যদি আমি এখানে কস থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিতাম তাহলে এটা 4/5 আসতো, তাহলে সাইন থিটা 3/5 হলে
থিটা হচ্ছে 37 ডিগ্রি, অথবা কস থিটা 4/5 হলে থিটা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে থিটাটা যেটা আমরা চুজ করেছিলাম সেটা হচ্ছে 37 ডিগ্রি। পার্টিকেলটা বোম ফাটার পরে এটা কোন দিকের অক্ষ? এটা হচ্ছে পশ্চিম দিকের। পশ্চিম দিকের সাথে 37 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে ছুটে যাবে। পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম থেকে দক্ষিণের দিকে 37 ডিগ্রি কোণ করে কত গতিবেগে? 5 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটতে থাকবে। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে উত্তরটা কীভাবে লিখব? সুতরাং 1 কেজি ভরের অংশটি 5 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকের সাথে 37 ডিগ্রি কোণ করে দক্ষিণে গতিশীল হবে। অবজেক্ট এখানে ছিল 8 কেজি, সেটা 3টে পার্টে ভেঙেছে। একটা হচ্ছে এই দিক বরাবর ছুটছে, কত কেজির অবজেক্ট এদিকে ছুটছে? 4 কেজি, কত? 1 মিটার পার সেকেন্ড গতিবেগে। তাহলে এইদিকে যে ভেক্টরটা সেটার নাম আমি দিচ্ছি P1। তাহলে P1 ভেক্টর মানে P1 ভরবেগ। P1 ভরবেগ হচ্ছে 4 কেজি, মানে 4 ইন্টু ভেলোসিটি হচ্ছে 1 ইন্টু আই ক্যাপ, কারণ এটা আই ক্যাপের দিকে ছুটছে, তার মানে এটা হচ্ছে 4 আই ক্যাপ। এটা হচ্ছে এত কেজি মিটার পার সেকেন্ড P1। P2 ভেক্টর কোন দিকে হবে? P2 ভেক্টর হচ্ছে এই দিকে, কত? 3 কেজির অবজেক্ট এখানে ছুটছে। 3 কেজির অবজেক্ট কত বেগে ছুটছে? 1 মিটার পার সেকেন্ড। তাহলে ভর হচ্ছে 3, গতিবেগ হচ্ছে 1, এবং গতিবেগ শুধু 1 না, 1 জে ক্যাপ, তার মানে 3 ইন্টু জে ক্যাপ, 3 জে ক্যাপ কেজি মিটার পার সেকেন্ড গতিবেগে উপর দিকে ছুটছে। তাহলে এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা P2 ভেক্টর। তাহলে P1 প্লাস P2 ভেক্টর এর লব্ধি কী হবে? লব্ধি ভেক্টর, লব্ধি বা রেজাল্টেন্ট। লব্ধি ভেক্টর বা PR লিখছি এটাকে, রেজাল্টেন্ট ভেক্টর এর মানটা কত হবে? বা মান দরকার নেই, আমরা ডিরেক্ট ভেক্টরটাই বার করছি। রেজাল্টেন্ট ভেক্টরটা কী হবে? P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর, তাহলে হবে 4 আই ক্যাপ প্লাস জাস্ট 3 জে ক্যাপ। এটা হবে, এটা কেমন কোথায় হবে? এটা এদের মাঝখানে হবে, একদম এরকম মাঝখানে, পুরোপুরি মাঝখানে হবে না, একটু একটু চেপে থাকবে। কার দিকে চেপে থাকবে? 4-এর দিকে, কেননা 4 বড়, তো একটু 4-এর দিকে চেপে থাকবে, তো এরকম হবে। তাহলে এটা হচ্ছে PR ভেক্টর, এরকম হবে এই দুজনের লব্ধি। তাহলে 3 নম্বর যে ভেক্টরটা হবে সেটা হবে ঠিক এদের অপোজিট ভেক্টর, কেননা ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী প্রাথমিক ভরবেগ আর চূড়ান্ত ভরবেগ সমান হতে হবে। প্রাথমিক ভরবেগ 0 ছিল, তাহলে চূড়ান্ত ভরবেগকেও 0 হতে হবে, কেননা বিস্ফোরণের আগে তো পার্টিকেলটা ছোটাছুটি করছিল না, বিস্ফোরণের আগে পার্টিকেলটা চুপচাপ দাঁড়িয়ে ছিল, মানে 0 গতিবেগ ছিল, ভরবেগ ছিল 0। তাহলে সংঘর্ষের পূর্বে ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান হতে হবে। সংঘর্ষের পূর্বের ভরবেগ ইকুয়ালস টু সংঘর্ষের পরের ভরবেগ সমান হতে হবে। সংঘর্ষের পূর্বে ভরবেগ কত ছিল? 0। সংঘর্ষের পরে ভরবেগ কত দাঁড়াচ্ছে? কিছু একটা এখানে ভেক্টর হবে, এটা ধরো P3 ভেক্টর আমি নিয়ে নিচ্ছি। তাহলে P3 ভেক্টর হবে এটা P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর প্লাস P3 ভেক্টর। তিনজনের লব্ধিকে 0 হতে হবে, কেননা সংঘর্ষের আগে 0 ছিল, তাহলে পরেও এটাকে 0ই হতে হবে। তার মানে এখান থেকে এসে যাবে P3 ভেক্টর ইকুয়ালস টু P1 প্লাস P2 মাইনাস, এটা এসে যাবে। তার মানে P3 ভেক্টর যেটা কিনা ওই 1 কেজির অবজেক্ট ছুটছিল পেছন দিকে, সেটা জাস্ট এই ভেক্টরটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলে যা হবে সেটাই হয়ে যাবে। তার মানে P3 ভেক্টরটা হয়ে যাবে আমার এটা 4i প্লাস 3j, এটা হয়ে যাবে P3 ভেক্টর। তার মানে এখানে মাইনাস 4i মাইনাস 3j, এই যে এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে এই পয়েন্টটাকে, যেটা রিপ্রেজেন্ট করছে -4 এদিকে আর -3 এদিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটার যদি মান বের করি এবার, এর মান কী হবে? মান হবে √4² প্লাস -3²। এটা করলে হয় 5 মিটার পার সেকেন্ড, যেটা আমরা এক্ষুনি 5 মিটার পার সেকেন্ড না, 5 কেজি মিটার পার সেকেন্ড, 5 কেজি মিটার পার সেকেন্ড। এটা
ভরবেগ, এটা আমরা ডিরেক্ট ভরবেগই পেলাম, ভর নাও বলে দিত অবশিষ্ট অংশের, তাহলেও ভরবেগ আমরা এখান থেকে অটোমেটিক পেতাম। এটাই হচ্ছে ভরবেগ। তাহলে 1 কেজি ভরের বস্তুটা এই ভরবেগ নিয়ে ছুটবে, তাহলে এর মধ্যে থেকে ভরবেগের মধ্যে থেকে বেগটাকে বের করবো কী করে? P3 মানে হচ্ছে m3 v3, তার মানে হচ্ছে 5, ওটা থাকলো। তাহলে এখানে ভরের জায়গায় আমি 1 কেজি বসিয়ে দিই, অবশিষ্ট অংশ 3 নম্বর পার্টটা 1 কেজির অবজেক্ট ছিল, এটার মান, তাহলে এটার মান হচ্ছে 5/1 মানে 5 কেজি, কেজি কেটে গেল মিটার পার সেকেন্ড, তার মানে v3 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের আগে একটু আগেই বেরোলো। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড বেগে যাবে। এবার অ্যাঙ্গেলটা কীভাবে বের করে? ভেক্টরের অ্যাঙ্গেল বের হচ্ছে tan থিটা থেকে, tan থিটা ইকুয়ালস টু y/x। y কত এখানে? j এর সাথে যেটা লেগে আছে সেটা, আর x কত এখানে? x এর সাথে যেটা লেগে আছে সেটা, তাহলে এটা tan থিটা ইকুয়ালস টু 3/4, তাহলে থিটা ইকুয়ালস টু কী হয়ে যাবে? tan ইনভার্স 3/4, এটা মানেও সেই একই, এটা মানেও 37 ডিগ্রি হয়, তাহলে থিটা হচ্ছে 37 ডিগ্রি। এখানে থিটা কোনটা? এখানে থিটা আমরা, এটা সবসময় থিটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস কোথায়? এইটা, এর সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে সবসময় থিটা হয়, তাহলে এটা থিটা হলে এটা থিটা, যেমন আমাদের যেটা এসছে সেইটাই উত্তর। মানে ভেক্টর দিয়ে যখন আমরা করবো তখন থিটা মানে হচ্ছে স্ট্রিক্টলি এটা, পজিটিভ এক্সের সাথে যে অ্যাঙ্গেল সেটাকেই থিটা বলে। পজিটিভ এক্সের সাথে অ্যাঙ্গেল থিটা হলে এটাও থিটা হবে, কারণ এটাই তো এই অ্যাঙ্গেল দুটো সেম, বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে হয়ে গেল, বুঝতে পারলে আশা করি। হচ্ছে এরকম একটা বস্তু ছিল, আর একটা বস্তু আছে এরকমই, এটারও ভর m, পরস্পর সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ই এর মান 1, ইটা কি? ইটা মানে হচ্ছে সংঘর্ষের পরে গতিবেগের পরিবর্তন, মানে v2 মাইনাস v1 বাই সংঘর্ষের আগের যে গতিবেগের পরিবর্তন u1 মাইনাস u2, এটা হচ্ছে ই ভ্যালু। আর স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই এর মান 1 হয়। ঠিক আছে, ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে আমরা কি পাই? যে এই বস্তুটা ধরো m1 ভরের বস্তু, এখানে দুটোই তো m, তাহলে m1টাও এখানে m আর m2টাও এখানে m, তাহলে ধাক্কা লাগার, এটা কি? এটা ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে, ধাক্কা লাগার আগে এর গতিবেগ ছিল u1, এর গতিবেগ ছিল u2, ধাক্কা লাগার পরে এর গতিবেগ হয়ে যাবে v2, এর গতিবেগ হয়ে যাবে, ধাক্কা লাগার পরে এর গতিবেগ হয়ে যাবে v1 আর এর গতিবেগ হয়ে যাবে v2। তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। m1 u1 হচ্ছে ধাক্কা লাগার আগে প্রথম বস্তুর গতিবেগ মানে ভরবেগ, আর m2 u2 হচ্ছে ধাক্কা লাগার পূর্বে প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর ভরবেগ। এটা হচ্ছে প্রথম বস্তুর ধাক্কা লাগার পরে ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ধাক্কা লাগার পরে ভরবেগ। তাহলে এখানে সব m সমান, তাহলে mগুলো কমন নিয়ে নিই, m1টাও m, তাহলে u1 প্লাস u2, আর m2টাও m, এখান থেকেও m কমন চলে যাবে, v1 প্লাস v2, তাহলে m কেটে গেল, তাহলে এটা হয়ে গেল v2 মাইনাস v2 প্লাস v1 ইকুয়ালস টু u1 প্লাস u2। এটা হচ্ছে, আবার আমাকে বলে দিয়েছে যে এটাও ট্রু, মানে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই এর মান 1 হয়, ই ইকুয়ালস টু v2 মাইনাস v1 বাই মাইনাস u2, তাহলে এটা 1, মানে এটা যদি 1 হয়ে যায়, এটা এখন যদি 1 হয়ে যায় এটা হবে। ঠিক আছে, তার মানে এটা একটা ইকুয়েশন পাচ্ছি, আরেকটা ইকুয়েশন পাচ্ছি, এটা এই দুটোকে যদি সলভ করি কী পাবো? u2 দিয়ে অ্যাড করে দিলাম দুটোকে, তাহলে v1 কেটে গেল, এটা হয়ে যাবে 2v2 ইকুয়ালস টু, এখান থেকেও u2 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2u1, তার মানে v2 ইকুয়ালস টু u1 হয়ে গেল। মানে প্রথম বস্তুটা যে গতিবেগে আসছিল u1 গতিবেগে এসে দ্বিতীয় বস্তুটা u2 গতিবেগে আসছিল, ধাক্কা লাগার পরে প্রথম বস্তুটারই গতিবেগ হয়ে গেছিলো v2, তার মানে v2টা হচ্ছে অ্যাকচুয়ালি u1 মানে আগের যে বস্তুটা নিজের গতিবেগ ছিল সেটা একে দিয়ে দিল, এই যে u1টাই হয়ে যাবে v2, মানে ধাক্কা লাগার পরে দ্বিতীয় বস্তুর গতিবেগ, ধাক্কা লাগার পরে এটা কি? দ্বিতীয় বস্তুর গতিবেগ প্রথম বস্তুর গতিবেগের মতো হয়ে যাবে, মানে নিজেদের গতিবেগটা ইন্টারচেঞ্জ করে দেবে, মানে নিজেদের গতিবেগ পরিবর্তন করবে, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর গতিবেগ নিয়ে নেবে, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুটার গতিবেগ নিয়ে নেবে, তাই না? কারণ দেখো এটা u1 গতিবেগ আসছিল, এটা u2 গতিবেগ আসছিল, ধাক্কা লাগার পরে এইটা হয়ে গেল এখন v1, ধাক্কা লাগার পরে এইটা হয়ে গেল v2, তাহলে আমি বলছি যে এখন v2টাই হচ্ছে u1,
তার মানে কি, মানে এই দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুটার প্রাথমিক বেগ লাভ করে ফেলেছে, তার মানে ওদের গতিবেগের ইন্টারচেঞ্জ হয়ে গেছে, গতিবেগ নিজেদের মধ্যে আদান প্রদান করে ফেলেছে। তাহলে অপশান কোনটা ট্রু হবে? তাহলে এই যে গতি বিনিময় করে এগিয়ে যাবে, এটা হবে উত্তর। তাহলে এটা আমরা এখন শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবো যে যদি দুটো বস্তুর ভর সমান হয়, যদি দুটো বস্তুর সেম ভরের হয়, তাহলে তারা ধাক্কা লাগার পরে, এবং তারা সরলরেখা বরাবর আসতে হবে অবশ্যই, সরলরেখা বরাবর যদি একই দিকে যেতে যেতে ধাক্কা লাগে, তাহলে তাদের গতিবেগের বিনিময় ঘটে। একই সরলরেখা বরাবর চলমান একই ভরে দুটি বস্তু যদি এসে ধাক্কা লাগে, মানে এই একটা বস্তু আর এই একটা বস্তু দুটোই একই ভর যদি হয়, তারা যদি একই দিকে চলতে চলতে এসে ধাক্কা লাগে, তাহলে এদের গতিবেগের আদান প্রদান হয়, মানে এর গতিবেগটা এ পেয়ে যাবে আর এর গতিবেগটা এ পেয়ে যাবে, এটাই হয়। ঠিক আছে, যেটা আমরা প্রমাণ করেও দেখালাম। তো প্রমাণ করতে বললে ওইভাবে প্রমাণ করবে, আর মনে রাখতে হলে এমসিকিউর জন্য এটা মনে রাখবে যে ভর সমান হলে এবং একই লাইন বরাবর যদি যায়, তাহলে নিজেদের গতিবেগ ওরা আদান প্রদান করে না, ইন্টারচেঞ্জ করে নেয়। ঠিক আছে, নেক্সট দিকে তোলা হচ্ছে এটাকে 1 নম্বর অঙ্ক বলছে এ ত্বরণ নিয়ে যদি উপর দিকে ওঠে, সেটা বলছে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কোনো বস্তু এই ত্বরণ নিয়ে উপর দিকে উঠলে কী হবে? লিফটের অঙ্ক। তাহলে টান কতটা কাজ করবে? এই সুতোর মধ্যে টান সবসময় উপর দিকে কাজ করবে, আর এর ভর যদি এম হয় তাহলে এম জি নিচে দিয়ে কাজ করবে, তাই তো? এম যদি ভর হয় তাহলে এম জি নিচে দিয়ে কাজ করবে, আর ত্বরণ এ হচ্ছে, তার মানে এখানে জিতছে কি? উপর দিকে যেহেতু জিনিসটা যাচ্ছে, যেদিকে জিনিসটা যাচ্ছে সে জিতবে, তার মানে টি জিতে যাচ্ছে, এম জি হেরে যাচ্ছে, টি মাইনাস এম জি ইকলস টু এর জীবনে গতি আনবে। জীবনে গতি আনে মানে ফোর্স, আর ফোর্স মানে হচ্ছে এম এ, যেদিকে গতি আনে সেদিকে আমরা এম এ লিখি। তাহলে মোট কথা হচ্ছে কে জিতছে সেটা দেখতে হবে। আলটিমেটলি জিনিসটা কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে, তাহলে টি জিতছে, টি মাইনাস এম জি ইকলস টু এর জীবনে গতি আনবে এম এ, এটা হবে। তাহলে টি ইকলস টু কী হয়ে যাবে? ওটা ওদিকে চলে যাবে, এম কমন নিয়ে নিলাম, এ প্লাস জি। তাহলে এমটা কত কেজি? 1 কেজি ভরের বস্তু। ত্বরণটা কত বলেছে? 4.9, আর জি আমরা জানি 9.8 হয়। তাহলে যোগ করে দিলে 9 8 17, 9 4 13 14 কাজ করছে। তো এটা আমরা মনে রাখবো যে কোনো বস্তু যদি উপর দিকে যায়, তাহলে ত্বরণটা মানে অ্যাক্সেলারেশনটা জি এর সাথে অ্যাড হয়ে যায়, মানে টেনশন হয়ে যাবে মাস ইনটু জি, হতো জি প্লাস এ। কোনো বস্তু যদি নিচের দিকে নামে, তাহলে টেনশন হয়ে যাবে টি ইকস টু জি মাইনাস এ। কেননা এটা হালকা ফিল হয় নিচের দিকে, যখন আমরা লিফট থেকে নিচের দিকে নামি তখন আমাদের বডি হালকা ফিল হয়, যখন ওপর দিকে উঠি তখন ভারী ফিল হয়। একই রকমভাবে সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠলেও আমাদের শরীর কষ্ট হয়, এবং ওপর থেকে নিচে নামলে আমাদের আরাম হয়, মানে সহজে আমরা সিঁড়ি থেকে নামতে পারি, সেরকমই লিফটেও তাই হয়। তাহলে ওই জন্য প্লাস হচ্ছে, টেনশনটা বেশি হচ্ছে, বেশি ভারী ফিল হচ্ছে, এটা হচ্ছে হালকা ফিল হচ্ছে। আর ওটা উল্টে যাবে এই দিকে এখন। তাহলে এখন কে জিতছে? এখন এম জি জিতছে। তাহলে এম জি মাইনাস টি ইকোয়াস টু জীবনে গতি আনছে এম এ। তাহলে এদিক থেকে ওদিকে নিয়ে চলে গেলে টি ইকোয়াস টু এম জি মাইনাস এম এ, এটা হবে এই যে এটা। তাহলে এখানে জাস্ট অ্যান্সার বসিয়ে দিই, 1 জি হচ্ছে 9.8 মাইনাস 4.9, 9.8 4.9 মাত দিলে 4.9ই পড়ে থাকে, তাহলে 4.9 নিউটন। ঠিক আছে, মানে 1 নম্বর আর 2 নম্বরে অনুপাত করতে বলেছে। তাহলে প্রথম যে টানটা কাজ করছিল সেটাকে যদি আমি T1 টান বলি, তাহলে এটাও T1 হয়ে যাবে, এটাও T1 হয়ে যাবে। আর পরের যে টানটা সেটা যদি T2 বলি, তাহলে এটা T2 হয়ে যাবে, এটা T2 হয়ে যাবে, এটাও T2 হয়ে যাবে, এটা T1, এটা T2। তাহলে T1 ইস টু T2 এটা বার করতে বলেছে। T1 কত বেরিয়েছে? 47:7, আর T2টা এটা 4.9। এটা যদি ডিভাইড করি, এটা দেখো 4.9-এরই মাল্টিপ্লিকেশন, এটা 3 বার হচ্ছে, 3 টাইমস, তাহলে 3:1 কাটাকুটি করলে 3:1 হবে। দেখো 3:1 কোথায় আছে? অপশান 3:1, 3:1 অপশান এ, অপশান এতে আছে 3:1, তাহলে অপশান এটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, উপর দিকে উঠলে যোগ, নিচের দিকে গেলে বিয়োগ। অ্যাক্সেলারেশন। 7 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় না? অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের ধাক্কা লাগার ফলে তাদের ভরবেগের মানে যে পরিবর্তন, বেগের পরিবর্তন সমান হবে না, মানে v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 ইকলস টু 1 হবে না। এটাই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে কিছু না কিছু যখন সংঘর্ষ হবে, তার কিছুটা শক্তি হ্রাস পাবে বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, এটাই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শক্তির অপচয় হয় না, শক্তির অপচয় হলেই সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে শক্তির অপচয় যেহেতু হচ্ছে, তাহলে গতিশক্তি মানে গতিশক্তিটাই হচ্ছে মানে মিলবে না আর কি, গতিশক্তির সংরক্ষণ
হবে না। তো ভরবেগ সংরক্ষণ হচ্ছে ঠিকই, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও ভরবেগের সংরক্ষণ হয়, কিন্তু গতিশক্তির সংরক্ষণ হয় না, কেননা গতিশক্তিটা সবসময় তাপশক্তি বা আলোক শক্তি বা আগুনে ফুলকি ছিটে গেল এরকম নানা রকম শক্তিতে, শব্দ শক্তি এরকমভাবে শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তার ফলে ওই শক্তি হিসাবটা আমরা পাই না। তাই জন্য গতিশক্তি হবে উত্তর, যে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ফর ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, নেক্সট অঙ্ক প্রয়োগ না করে আর কি, বাইরে থেকে বল যদি প্রযুক্ত না করা হয়, বাইরে থেকে যদি ওকে ডিস্টার্ব না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। সেটা যে নির্দেশতন্ত্র হয় সেটাই হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন ধরো একটা ট্রেনের মধ্যে ট্রেনটা সমবেগে গতিশীল হচ্ছে, ঠিক আছে, সমবেগে একটা ট্রেন গতিশীল হচ্ছে, তার মধ্যে যদি আমি একটা পাথর রেখে দিই বা যে কোনো একটা পাথর বা যে কোনো একটা বস্তু, গোলাকার বস্তু যদি রেখে দিই, তবু সেটা গড়াবে না, যেখানে আছে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ট্রেনটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে। এটা তো আমরা দেখতে পারি। এবার হঠাৎ করে যদি ট্রেনটা ব্রেক কষে, তখন এটা সামনের দিকে ঝুঁকে যাবে, বা কোনো মানুষ সামনের দিকে ঝুঁকে যাবে, যতক্ষণ না ব্রেক কষবে বা গতিবেগ হয়তো বাড়িয়ে দিতে পারে, গতিবেগ বাড়িয়ে দিলে কী হবে, পেছন দিকে ঝুঁকে যাবে, এরকম হয়। তার মানে গতিবেগের পরিবর্তন হলে, গতিবেগ পরিবর্তন কখন হয়, যখন ত্বরণ থাকে, যখন ত্বরণ থাকবে তখন বস্তুটা নিজের স্থির অবস্থা থেকে সরে যাবে। তার মানে যখন ত্বরণ থাকবে তখনই বস্তুটা নিজের স্থির অবস্থা থেকে সরবে। এই যে নির্দেশতন্ত্র, মানে এই ফ্রেমটা, এইখানে নিউটনের সমস্ত গতিসূত্র মেনে চলে, কিন্তু এটাই যদি ট্রেনটা, যেটা আমাদের রিয়েল লাইফে যেটা হয়ে থাকে, যে ট্রেন আস্তে আস্তে গতিশীল হচ্ছে, মানে ট্রেনের গতিবেগ বাড়ছে, ক্রমাগত বাড়তে থাকছে বা কমতে থাকছে, তো সেক্ষেত্রে কোনো একটা ট্রেনের মধ্যে কোনো একটা বস্তু যদি আমি রাখি, সেটা এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, সেটা হয় সামনের দিকে যাবে নয় পেছন দিকে যাবে। বস্তুটার উপর কেউ ঠেলা দিচ্ছে না, কিন্তু বস্তুটা নিজে থেকেই সামনের দিকে পেছন দিকে এরকম যেতে থাকে। এই যে একটা অদৃশ্য বল বস্তুটার উপর কাজ করে, সেটাকেই বলা হচ্ছে অলিক বল বা সিউডো ফোর্স। এই সিউডো ফোর্স যখনই আসবে তখনই সেটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর থাকবে না, সেখানে নিউটনের গতিসূত্র আর কাজে লাগবে না। এটাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে, যেখানে ফ্রেমটা, মানে যে অবজারভার, যে মাপছে যে কোনো জিনিসকে, সে যদি কোনো একটা ত্বরণে থাকে, তার ত্বরণ যদি থাকে তাহলে সে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছে, কিন্তু তার যদি ত্বরণ শূন্য হয় তাহলে সে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেমে আছে। তাহলে যে ফ্রেমটা আমি নিচ্ছি, সেই ফ্রেমের অ্যাক্সেলারেশন 0 হলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম, কিন্তু তার যদি একটা অ্যাক্সেলারেশন থাকে তাহলে সেটা অজড়ত্বীয় বা নন ইনার্শিয়াল ফ্রেম হবে। এবার আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেটা লিখতে হবে প্রপারলি পরীক্ষায়, সেটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা টুকে নাও। এখানেও যা বললাম সেগুলো এখানে লেখা আছে, যে ত্বরণ সহ গতিশীল কোনো নির্দেশতন্ত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলা হয়। ত্বরণ আছে যে এরকম অ্যাক্সেলারেশন থাকলে সেটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এর একটা উদাহরণ হচ্ছে কি অলিক বল, মানে এর উদাহরণ হচ্ছে অপকেন্দ্র বল, যেটা আমরা পড়েছি সার্কুলার মোশনে। অপকেন্দ্র বল একটা অলিক বল, তার মানে অপকেন্দ্র বলই হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কাজ করে। ইংলিশে যারা পড়তে চাইছো তারা এইখান থেকে টুকে নিতে পারো। ওকে, বন্দুক থেকে একটা গুলি ছোড়া হলো, একটা বন্দুক আছে, বন্দুক থেকে একটা গুলি ছোড়া হচ্ছে, ঠিক আছে, বন্দুক থেকে একটা গুলি ছোড়া হচ্ছে। তো কোনটার বেশি ভরবেগ হবে জিজ্ঞেস করা হয়েছে, বন্দুকের বেশি ভরবেগ হবে না গুলির? উত্তর হবে দুজনের সমান ভরবেগ হবে, ভরবেগ সংরক্ষিত হবে। তো যত ভরবেগে সামনের দিকে যাবে ততই ভরবেগে এটা পেছন দিকে ছিটকে যাবে, দুজনের ভরবেগ সমান হবে। যার গুলিটার সাইজ ছোট, মানে ভর ছোট, তাহলে এর বেগ বেশি হবে, আর বন্দুকটার ভর বেশি তাই বেগ ছোট হবে। তাহলে গুণফল করে ভরবেগ সবসময় সংরক্ষিত হবে, দুজনের ভরবেগ সমান থাকবে। 10 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, মানে F1, এটা ধরো F2, এটা ধরো F3, F4, F5, সমস্ত চারিদিক থেকে যে বল প্রয়োগ করছে সেটা টোটাল ভ্যালু এদিকেও হতে পারে F6, সবকটা বলের যোগফল নেট ফোর্স 0 হবে, ভেক্টর নেট ফোর্স 0 হবে। তার মানে সাম্যাবস্থা কোনো বস্তু তখনই থাকবে যদি তার নেট ফোর্স তার উপরে 0 হয়। নেট ফোর্স এবং নেট টর্কও বলা যেতে পারে, নেট টর্ক 0 হবে, মানে লব্ধি বল এবং লব্ধি টর্ক যদি 0 হয় তবেই সেই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, মানে বস্তুটা কোনো মোশন আসবে না, মানে কোনো অ্যাক্সেলারেশন আসবে না। আবার এটাও বলা যেতে পারে যে অ্যাক্সেলারেশন, ত্বরণ 0 হবে, বল 0 মানে ত্বরণ 0, মানে এটাও বলতে পারি। আবার এটাও বলতে পারি যে কোনো বস্তু যদি লব্ধি বল মানে নেট ফোর্স 0 হয় তবে সেই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। কিছু বল সমতলীয় প্রভাবে একটি বস্তু কণার
সাম্যাবস্থায় বর্ণনা করতে বলেছে। এর একই জিনিস বেকার দিয়েছে। কিছু সমতলীয় বলের প্রভাবে কেন বলেছে, ধরো একটা বক্স আছে, এই বক্সের উপরে যতগুলো আমি ফোর্স আমি অ্যাপ্লাই করবো সেগুলো সবকটা ফোর্স যেন একই তলে থাকে। একই তলে মানে হচ্ছে এই এক্স ওয়াই জেড প্লেন, সেটা এখন এক্স ওয়াই তলের উপর আছে, মানে এই তলটার উপর। তাহলে ফোর্সগুলোকে সব এই তলের উপরই থাকতে হবে, এদিকে 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 সমস্ত তল, তো মানে এই তলের উপরেই ফোর্সগুলো থাকতে হবে। যদি আমি অন্য কোনো তল থেকে একটা ভেক্টরকে ওর উপরে চালান করি, মানে এই তল থেকে এই একটা ভেক্টর যদি এর উপর যায়, তাহলে এটা দুটো ভেঙে যাবে। একটা হচ্ছে থিটা যদি থাকে, এদিকে কস থিটা হয়ে যাবে, এফ কস থিটা, আর এদিকে হয়ে যাবে এফ সাইন থিটা। মানে অ্যাঙ্গেলে ভেঙে গেলে এখানে আর ভ্যালুগুলো ব্যালেন্স করতে পারবে না নিজেদেরকে, ঠিক আছে। তো সমতলীয় বলের প্রভাবে বস্তুকণা সাম্যাবস্থায় থাকবে, সমতলীয় বল হতে হবে সাম্যাবস্থায় রাখার জন্য বস্তুকে, ঠিক আছে। যে এই যে বস্তু আছে, একে একই তলের ওপর সবকটা ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে যাতে এ সাম্যাবস্থায় থাকে। আমি যদি কিছু একটা অ্যাঙ্গেল করে দিই, সঙ্গে সঙ্গে এর আর সাম্যাবস্থায় থাকবে না, এর সাম্যতা নষ্ট হয়ে যাবে। সেটাই এখানে বলা আছে। এখানেই গুছিয়ে লিখতে হবে যে সাম্যাবস্থায় থাকার শর্তগুলো হলো যে মোট বল শূন্য।